আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা বেড়া থানা নতুন ভারেঙ্গা গ্রামে। আজকে চলে এসেছি একটি কবুতরের রাজ্যে। এখানে অনেক জাতের কবুতর আছে, কতগুলো কবুতর রয়েছে, কত জাত রয়েছে এবং কবুতরকে কী কী খাবার দিচ্ছেন, কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা, এই খামারে কতগুলো বাচ্চা পাচ্ছেন, এই খামারি তিনি কবুতরকে কিভাবে সময় দিচ্ছেন, খামার থেকে তিনি আয় পাচ্ছেন কিনা, এবং এই খামারে এসে দেখলাম নতুন নতুন কিছু জিনিস, যে কবুতর পালনের ক্ষেত্রে কবুতরকে তাদের স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে কবুতর যে যেখানে মনে করবে ভালো সে সেখানে যাবে, তাহলে প্রোডাকশনটা আপনি একটু ভালো পাবেন। তো সেক্ষেত্রে এখানে নতুন নতুন একটি জিনিস দেখলাম। এরকম আরও ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে, এই খামারটি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমে আপনার নামটা এবং আপনার ঠিকানাটা যদি জানাতেন। জি জি, আমার নাম শফিউর রহমান ইমন। আমার খামারটা এবং বাড়িটা হচ্ছে নতুন ভাঙ্গা গ্রাম, বেড়া থানা, পাবনা জেলা। আচ্ছা, কবুতর পালন সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো যে আপনি কতদিন আগে থেকে কবুতর পালন শুরু করলেন? অ্যাকচুয়ালি কবুতর পালার শখটা একদম ছোটোবেলা থেকেই। তো দেখা গেছে যখন প্রাইমারিতে পড়তাম তখন থেকেই এই ছোট ছোট ঘর বানিয়ে কবুতর পালা, বিশেষ করে আত্মীয় স্বজন সবাই যখন দেখালো যে বেড়াতে আসতো বছর শেষে, যাওয়ার সময় সবাই একটা সালামি নিয়ে যেত, সেই টাকা জমিয়ে জমিয়ে কবুতর কেনা, কবুতর পিছিয়ে ছোটা, হয়তো কবুতর কিনে আনলাম, চলে গেল, আবার কবুতর পিছিয়ে দৌড় মারতাম। হ্যাঁ, এইভাবে আসলে ছোটোবেলা থেকেই মূলত শখটা। তারপরে তো অনেক বছর কেটে গেছে, পড়ালেখা শেষ, চাকরি বাকরি। তো তারপর থেকেই আসলে আমি কবুতরটা এখানে মূলত 2007 সাল থেকে আমার শুরু করা। 7 সাল থেকে? আচ্ছা, এই যে আপনি বললেন যে সালামির টাকা পেয়ে আপনি কবুতর পালনে আগ্রহী হলেন। আচ্ছা, অনেকেই তো অনেক জিনিস পালনের প্রতি আগ্রহী হয়, তো আপনি কবুতরটা কেন বেছে নিলেন? এটা আসলে ভালো লাগা, ছোটোবেলা থেকেই মূলত ভালো লাগা, তো এটাই মূলত। আচ্ছা, বর্তমানে আপনার এখানে কত জাতের কবুতর রয়েছে এবং কতগুলো রয়েছে? এখানে আমাদের প্রায় 1000+ কবুতর রয়েছে, এবং মূলত আমি ফেন্সি করেছিলাম গত 6-7 বছর আগে। সবই ফেন্সি ছিল, কিন্তু আমি তো জব করতাম, জবের সুবাদে এখানে থাকা হতো না। তো দেখা গেল যে নিজে না থাকলে আসলে এগুলো হয় না, হ্যাঁ, লোক দিয়ে করানো খুব টাফ, তো প্রোডাকশন পেতাম না। তারপরে সবচেয়ে বড় কথা, কবুতরের মার্কেট ফল করলো। তো সব মিলেই মানে বড় ধরনের একটা চ্যালেঞ্জিং চলে আসলো, কারণ আমার এখানে প্রায় 15 লক্ষ টাকার উপরে কবুতর কেনা ছিল। হ্যাঁ, সবই ফেন্সি ছিল। পরবর্তীতে যখন দেখলাম যে না, দামও ফল করলো, সব কিছু মিলাই পরে ফেন্সি কবুতরগুলো বিক্রি করে দিয়েছিলাম কিছু। আরও কিছু আছে এর সঙ্গে মিক্সড হয়ে গেছে, এখন সব ক্রস হয়ে গেছে। আসলে এখানে মূলত যে এখন যা আছে দেখবেন, সিরাজি আছে, পারভিন আছে, তা বাটারফ্লাই ক্রস আছে, বাগদাদি হুমার আছে, তারপরে সাদা লোটন আছে, বোম্বাই আছে, গিয়া চুন্নি, তারপরে আরও মোটামুটি আর্টস অ্যাঞ্জেল আছে, হলুদ আর্টস অ্যাঞ্জেল আছে, বোম্বাই আছে, সব কিছু আসলে এখানে যা আছে সব ক্রস হয়ে গেছে। এখন ক্রস সবই ক্রস হয়ে গেছে। আচ্ছা, আমরা জানি যে ক্রসবিট থেকে কবুতরের বাচ্চাগুলো ভালো প্রোডাকশন পাওয়া যায়, এটা কি আপনার মতে কি মনে হচ্ছে? হ্যাঁ, ভালো প্রোডাকশন বলতে দেখা যাচ্ছে যে বিশেষ করে বড় সাইজ কবুতর যেগুলা লাইক হুমার, তারপরে সিরাজি, এগুলা যদি আমাদের দেশি যেগুলো আছে গিয়াচুন্নি অথবা গোলা, এদের সঙ্গে ক্রস যে বাচ্চাগুলো বের হয় সে বাচ্চাগুলো অনেক বড় বের হয়।
চাহিদা একটু বেশি নাকি? হ্যাঁ, কারণ আসলে এই বাচ্চাগুলো আমাদের এখানে মূলত যারা বিক্রি করি এখন এগুলো খাওয়ার জন্যেই। তো খাওয়ার জন্য আসলে বাচ্চা সবাই তো আগে দেখে বাচ্চার স্বাস্থ্য কেমন, দেখে। স্বাস্থ্যটা কেমন। তো সেদিক থেকে অনেক ভালো। আপনি হয়তো দেখছেন এখানে বাচ্চাগুলোর নর্মালি বাড়িতে যে চালে পালে যেগুলো, হ্যাঁ, যেগুলা উন্মুক্ত থাকে, তো তাদের চাইতে বাচ্চাগুলা অনেক বড় সাইজ এবং প্রোডাক্টিভিটিও হাই, ভালো প্রোডাকশন আপনি দেখতে পাচ্ছেন। সবচেয়ে আমার এখানে একটা ইসের ব্যাপার হচ্ছে, আশ্চর্য ব্যাপার হচ্ছে, আপনারা তো খেয়াল করছেন যে আমার এইখানে কিন্তু পর্যাপ্ত কবুতরের আবাসন রয়েছে। ডিম পাড়ার মতো কাঠের খোপ, ঝুড়ি, আর তারপরে খাঁচা, হ্যাঁ, তারপর এখানে একটা র্যাক তৈরি করা হয়েছে। সেগুলো থাকা সত্ত্বেও ম্যাক্সিমাম কবুতর দেখেন পায়ের নিচ দিয়ে ডিম পাড়া। এবং হ্যাঁ, আমরা দেখছি যে আপনার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন, তারপরে কবুতরগুলো মাটিতে পছন্দ করে এরা ডিম বাচ্চা করছে। আমরা খুবই আসলে ভালো লাগলো দেখে। তো আসলে আপনার কেমন লাগে? যে আমার আলহামদুলিল্লাহ ভালো লাগে যে আসলে দেখা যাচ্ছে শত ব্যস্ততা যত যাই থাক, কবুতর রুমে ঢুকি, একটু খাবার দেই, একটু দেখলেই মনটা আসলে ভরে যায়। আচ্ছা, যেহেতু 1000 প্লাস কবুতর রয়েছে, এই কবুতর থেকে কেমন বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে? এখানে এভারেজ মাসে প্রায় 6 থেকে 700 প্লাস বাচ্চা ওঠে। মানে 300 জোড়া? হ্যাঁ, 300 প্লাস আর কি। মানে 300 প্লাস হচ্ছে? হ্যাঁ, 300 প্লাস। এখানে মূলত আমরা বাচ্চাগুলো 2-3টা ব্যাপারী আছে, ওরা 10 দিন পর পর আসে এখানে। 10 দিন পর পর 10 দিন যেগুলো বড় হয়ে যায় ওরা এখান থেকে সেগুলা নিয়ে যায় খামার থেকে কিনে। মানে আপনার খামার থেকেই আপনারা সেল করছেন? হ্যাঁ, খামার থেকে নিয়ে যায়। লোকালি স্থানীয় যারা আছে, স্থানীয় প্রায় 100 জোড়ার মতো চলে যায় প্রত্যেক মাসে। আচ্ছা, অনেকেই বলে যে বাচ্চা সেল করতে নাকি সমস্যা হয়। হয়তো তাদের হতে পারে, তাদের ওখানে হয়তো কাস্টমার নাই, অথবা তারা হয়তো বেশি দাম চায়, এরকম কিছু হতে পারে। তো আমার এখানে আসলে বাচ্চার দাম বেশি হওয়া উচিত, কারণ একটা বাচ্চার ডিম থেকে বড় হয়ে যে 21 দিন যাক, 15 থেকে 21 দিন যে বাচ্চার টাইমটা থাকে, এই টাইমের মধ্যে দেখা গেল যে ওর মা বাবার খোরাক আর ওর খোরাক হিসাব করলে তো আসলে বাচ্চার দাম একটু বেশি হওয়া উচিত। কিন্তু আসলে আমরা তো বাজারের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয়, কিছু করার নাই। আর যে মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে সমস্যাটা, সেটা হচ্ছে উৎপাদক এবং ভোক্তা এর মাঝে যে কারবারিগুলো রয়েছে, এরা আসলে অতি মুনাফাটা তারা নিয়ে নিচ্ছে, লুপে নিচ্ছে। হ্যাঁ, লুফে নিচ্ছে। যে সাপোজ যে আমি এইখান থেকে আমার কবুতরের বাচ্চা বিক্রি করছি 200 থেকে 220 টাকা জোড়া, আবার সেই বাচ্চায় আমি যখন ঢাকাতে কিনে খাচ্ছি দেখা যায় 350 টাকা জোড়া আমি কিনে খাচ্ছি। তাহলে দুইটা বাচ্চাতে দেখা গেল যদি 100 টাকা 120 টাকা প্লাস হয়, হ্যাঁ, তাহলে খামারিরা কিভাবে বাঁচবে? আসলে এটা তো হওয়া উচিত না। বড় জোর একটা সব লেভেলে একটা ইয়ে আছে যে উৎপাদক লেভেলতে ভোক্তা লেভেল যে যেতে কে কত পার্সেন্ট প্রফিট করতে পারবে, কিন্তু আমাদের এখানে তো বাংলাদেশে আসলে কোনো বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। তো এই আর কি আমাদের দুঃখ। এই জন্যে বাজারটা মানে কি পরিমাণে হলে আপনার প্রফিটটা থাকবে? সর্বনিম্ন দেশি কবুতর বাচ্চা যেগুলো, এগুলো তো আসলে 250 টাকা নিচে হলে সমস্যা। 250 টাকা হলে মোটামুটি ওর খরচটা উঠে আসে আর কি। আচ্ছা, এখন কেমন বুঝতে পারছেন যে আপনার এই খামার থেকে কি লসের সম্মুখীন হচ্ছেন, নাকি যে প্রফিটটা আসছে এটার থেকেই আপনি লাভ থাকছে? আপনি আসলে খেয়াল করছেন, ওইভাবে আসলে আমি যদি হিসাব করি, যে পুরা খাবারই আমি কিনে, যেগুলা বিশেষ করে আপনার ফেন্সি কবুতরের জন্য যে খাবার মিক্সিংগুলো লাগে, তো আমরা আসলে সেই খাবারগুলো খাওয়াই না। আমার এখানে বড় লেয়ার শেড আছে, আমার 20,000 প্লাস লেয়ার মুরগি আছে। তো ওদের খাবার থেকে যে মিক্সিংটা হয়, ওইখান থেকে উপরের অংশ, বিশেষ করে দানা অংশগুলো আমি ওইখান থেকে কিছু অংশ তুলে নেই, অথবা দেখা যাচ্ছে যে আমার ব্যারেলটা ঘোরার পরে 2-3 কেজি খাবার, 5 কেজি খাবার এক্সেস থাকে, ওই খাবারটাই আমি কবুতরের এখানে এক্সেস দেই। তো তারপরেও যদিও বা সেটারও একটা কস্টিং আছে। তো সব মিলেই আসলে হিসাব গেলে প্রফিট তো আছেই, প্রফিট সীমিত আছে, তারপরেও প্রফিট বের হবে যদি এর পিছে কেউ নিয়মিত সময় দেয়, কেউ যদি আসলে ব্যবসা বান্ধব চিন্তা করে যে আমি এখান থেকে প্রফিট করবো, চেষ্টা করে, অবশ্যই পাবে সে। তাহলে আপনার কথায় বুঝলাম যে সে যদি দেখাশোনা
এবং এর যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে তারা এখান থেকে আয় পাবে। অবশ্যই, কারণ কবুতর একটা পবিত্র জিনিস। ওকে আসলে যত আপনি ভালো রাখবেন, বিশেষ করে আমরা আসলে অনেকেই খামারি হয়ে যাই দেখে দেখে, কিন্তু প্রত্যেকটা জিনিসের তো একটা লালন পালনের নিয়ম আছে। তো মানে বিশেষ করে আমরা ক্ষতিগ্রস্ত এই কারণে, যে কোনো জিনিস না জেনে হয়তো প্রতিবেশী করেছে, ওকে দেখেই আমরা কনভিন্স হয়ে যাই, ভাবি যে ও কত টাকা লাভ করতেছে, কিন্তু সেটার সম্বন্ধে আসলে তার কোনো ধারণা নাই। হ্যাঁ, তো আমাদের আসলে থ্রেডগুলো এখানেই, যে একটা কবুতর পালতে হলে তার কিছু ভ্যাকসিনেশন আছে, হ্যাঁ, কিছু ওষুধের ডোজ আছে, যেগুলো নিয়মিত করতে হবে। এই যে আমার এখানে যেমন গত 15 বছরে আমার এইখানে বাইরের কোনো কবুতর, একটা কবুতর এখানে ঢোকেনি। এবং আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের 15 বছরে এই আমি দেখিনি যে কোনো ফ্লুতে অথবা কোনো ঠান্ডা কোনো কারণে কোনো কবুতর মারা গেছে। কারণ আমরা সেই বায়োসিকিউরিটিটা মেনটেন করে চলি, এবং তার লাইভ ভ্যাকসিনেশন প্লাস তার ভিটামিন এইটি থেকে শুরু করে, সিলিয়াম থেকে শুরু করে, ক্যালসিয়াম থেকে শুরু করে, এইটা আমরা মাসিক তাদেরকে ডোজ করাই, যে কারণে আমাদের এখানে প্রোডাকশন ভালো। আচ্ছা, এটা শুনে আমিও অবাক হচ্ছি যে এতদিন ধরে আপনি কবুতর পালন করছেন, আপনার খামারে কোনো রোগ ব্যাধি হয়নি। এটা আসলে মূলত আপনি কি যেটা বললেন এটার কারণেই? হ্যাঁ, এটা মূলত এটাও আছে। আর একটা জিনিসটা হচ্ছে বায়োসিকিউরিটি। তো কবুতর তো সাধারণত দেখা যায় যে যারা ছেড়ে পালে, তো সেই কবুতরটা তো মাঠে যাচ্ছে, আরেকজনের বাসায় যাচ্ছে, তো ওইখান থেকে একটা রোগাক্রান্ত কবুতরের সঙ্গে মিশে এসে সে রোগটা নিয়ে আসতেছে। আর আমাদের এটার করা ঘরের মধ্যে ইনডোর যেগুলো আছে, এগুলো সুবিধা হচ্ছে তারা তো আর বাইরে যাচ্ছে না এবং অন্য কোনো কবুতরের সাথে মিশছে না, যে কারণে এই বায়োসিকিউরিটিটা দিক থেকে ভালো থাকে, যে কারণে রোগ এরই অনেক কম, নেই বললেই চলে, অনেক কম বলতে নেই। আচ্ছা, এক্ষেত্রে প্রোডাকশনের ব্যাপারটা, এটা কি আবদ্ধ করে পালন করলে এটা বেশি হয়, নাকি উন্মুক্ত ছেড়ে দিয়ে পালন করলে প্রোডাকশনের ব্যাপারটা বেশি হয়? এখন আমার মানে এক্সপিরিয়েন্সে, আমি তো ছোটোবেলাও কবুতর পেলেছি, বিশেষ করে একদম প্রাইমারি থেকে শুরু করে এসএসসি পর্যন্ত। তো তখনকার যে এক্সপিরিয়েন্সটা ছিল, তখন তো আসলে কবুতরগুলো মিসিং বেশি হতো বলতে কবুতর হারিয়ে যেত, অথবা বাইরে পারলে আবার একটা থ্রেট আছে, যেমন হয়তো কুকুর, শিয়াল, বিড়াল, এগুলো একটা আক্রমণ আছে, দেখা গেলো একটা খোপে আক্রমণ করলো, কবুতরগুলো সব উড়ে চলে গেল। তো সব মিলাই ভিতরে করলে এই থ্রেটগুলো নেই। তো যেহেতু থ্রেটগুলো নেই, সেহেতু ওই বাইরের চাইতে আমার মনে হয় একটা ভিতরে আটকিয়ে তার একটা পরিবেশ দিতে গেলে সে অবশ্যই ভালো রেজাল্ট পাবে সব দিক দিয়ে। আচ্ছা, আপনার এই কবুতরকে তাহলে খাবার হিসেবে যে খাবারগুলো দিচ্ছেন, যেহেতু আপনি বললেন যে আপনার 20,000 লেয়ার মুরগি রয়েছে এবং লেয়ার মুরগির যে অবশিষ্ট খাবারগুলো সেটা দিচ্ছেন, কবুতর অনায়াসে খেয়ে নিচ্ছে, তো সেক্ষেত্রে তারপরে তো খাবার দিতে হয়, কি কি খাবার রয়েছে? না, দেখেন, আমরা সাধারণত কবুতরের খাবার বলতে যেটা বাইরের মিক্সিং বুঝি, অথবা আমরা যদি গ্রামের প্রেক্ষাপটে চিন্তা করি, যে যারা বিশেষ করে বাণিজ্যিকভাবে না, হয়তো বাড়িতে শখ করে 20টা-50টা কবুতর পালে, ওর মধ্যে থেকে 2-4 জোড়া বাচ্চা বিক্রি করে, তারা সাধারণত কী করি, হয় শুধু গম খাওয়াই, না হয় ধান খাওয়াই, হ্যাঁ, অথবা মসুরের কিছু মসুর দিতে পারি, অথবা সরিষার সময় সরিষা আমরা দেই, অথবা তারা মাঠ থেকে যেটা পায় রবি শস্য, সেটাই তারা খেয়ে আসে। তো দেখা যাচ্ছে যে টাইমে ওরা যেটা পাচ্ছে সেটাই শুধু খাচ্ছে। আর আমাদের এখানে এইটা হচ্ছে কি, ওদের সুবিধাটা হচ্ছে কি, কারণ আমরা তো আপনারা জানেন যে পোলট্রি ফিড একটা নির্দিষ্ট রেসিপি আছে, এখানে প্রত্যেকটা জিনিস মাপা। এখানে আপনি যদি যান, এখানে আপনার ক্যালোরি মাপা হয়, এখানে প্রোটিন লেভেল মাপা হয়, ক্যালসিয়াম লেভেল মাপা হয়, ফসফরাস লেভেল মাপা হয়, আয়োডিন মাপা হয়, ভিটামিন মাপা হয়, মিনারেল মাপা হয়, হ্যাঁ, তারপরে মাইক্রোপ্লাজমা আছে, তারপরে সালমোনিলা আছে, টক্সিন আছে। তো সব কিছু কনসিডার করে কিন্তু একটা রেশন তৈরি করা হয়, অর্থাৎ মাল্টি সিস্টেম এখানে কাজে লাগানো হয়। যেটা আপনার যদি পার্থক্যটা ধরেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাইরের খাবারের সঙ্গে এই খাবারের আপনার পার্থক্যটা পাবেন না। ওইখানে সাপোজ যে আমি যদি গম খাই, গম পাইলে সে কী পাচ্ছে, সে একটা নির্দিষ্ট শুধু প্রোটিনটা পাচ্ছে। আর এখানে যেমন আমার অথবা যখন ধান খাচ্ছে, ধান যখন যাচ্ছে, শুধু সে ধান খেয়ে বাঁচতেছে,
অথবা যখন সরিষার সময় তো দেখা যাচ্ছে যে সরিষা খাচ্ছে, ওর ক্যালসিয়াম ওর ক্যালোরি লেভেলটা হাই করছে, শুধু ফ্যাটিটা ও বিশেষ করে দেখবেন সরিষার সময় যখন হয় তখন কবুতরের সাইজগুলো বাচ্চাগুলো বড় হয়, সুন্দর হয়। আর অন্য সময় দেখবেন যে কবুতরের সাইজটা ছোট হয়, কারণ ওইটাতে প্রচুর পরিমাণ ক্যালোরি আছে, যে কারণে ওইটা ফ্যাটি কবুতরকে মাংস করতে করে। তো আমাদের খাবারে ও 12 মাসে একদম সমস্ত কিছু একটা লেয়ারে যা যা পাচ্ছে এখানে সমস্ত কিছুই ও পাচ্ছে একসঙ্গে। এখানে ভিটামিন পাচ্ছে, মিনারেল পাচ্ছে, নির্দিষ্ট ক্যালসিয়াম লেভেল ঠিক থাকছে, আয়োডিন থাকছে, এখানে প্রোটিন থাকছে, সব কিছুই একদম মানে কবুতরের একটা শরীরে যা যা থাকা দরকার সব কিছুই সে পাচ্ছে। যে কারণে একটা কবুতর যখন সব কিছুই পাচ্ছে, ওর কোনো কিছু ঘাটতি নাই। বিশেষ করে আপনার একটা দেখবেন যে কবুতরের আমরা যারা বিশেষ করে খাঁচায় পালি কি শস্য দানা যারা আমরা খাওয়াই বাইরের, তারা যেমন গ্রিট খাওয়ায় কী কারণে? ওর আয়রনের ঘাটতি হয়। আর আমাদের এখানে গ্রিডের আমার প্রয়োজন হয় না, কারণ ওর রেসিপিটার মধ্যে সব কিছু রয়ে গেছে, যেমন নেক্সট আমার গ্রিড দিতে হচ্ছে না, ওরা এখানেই পেয়ে যাচ্ছে। যে কারণে আপনি কিছু খাঁচায় দেখবেন যে বাচ্চা এরকম মানে ছোট থাকতেই আবার ডিম পেড়ে দিচ্ছে, ম্যাক্সিমাম খাঁচাগুলো আপনি দেখেন প্রত্যেকটা, হ্যাঁ আমরা দেখছি। এবং আরেকটা জিনিস দেখবেন, একই জায়গায় দেখবেন 3টা 4টা করে বাচ্চা, দেখা গেলো একটা মাই 3টা বাচ্চাকে খাওয়াচ্ছে, অথবা 2 জোড়া কবুতর ডিম পাচ্ছে, ওরা সিরিয়ালে যেই ওর বাচ্চারা ও খাওয়াচ্ছে, ওর বাচ্চা ও খাওয়াচ্ছে। এরকম অনেক খাঁচা আছে দেখেন 3টা 4টা করে বাচ্চা আছে। তো অবশ্যই বাইরের ইসের চাইতে ইনহাউস করলে এবং খাবারটা যদি ঠিকমতো ঠিক রাখা যায়, প্রোডাকশন অবশ্যই ভালো থাকবে বাইরের খাবারের চাইতেও, আর প্রোডাকশনটাও ভালো থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, খাবার কয় বেলা দেন? খাবার মূলত 2 বেলা দেওয়া হয়। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয়, আপনি যদি বাইরের শস্য দানা খাওয়ান, সেখানে দেখেন কস্টিং চলে আসবে প্রায় আপনার এভারেজ 60-70 টাকার উপরে। আর আমার এখানে আমার কস্টিং যেটা আছে সেটা আমার দেখা যাচ্ছে যে পার কেজিতে 40 টাকার যদি হিসাব করি আমার, কারণ আমি তো ওয়েস্টেজটা দিচ্ছি আমার খাবারের, যেটা অতিরিক্ত বাড়ছে, কারণ একটা ভেসেলে দেখা যাচ্ছে 1 টন আমার খাবারটা মিক্সিং হয়, ওখানে দেখা যাচ্ছে 4-5 কেজি খাবার বেশি হয়ে যায়। ওই খাবারটা অতিরিক্ত খাবারটা আমরা তাকে দিচ্ছি, যে কারণে ওদের কস্টিং আমাদের কস্টিংয়ের মধ্যে অনেক পার্থক্য। তো আমার কস্টিংও কম পাচ্ছি, প্লাস আমার কবুতরের খাবার মানও বেশি পাচ্ছি। তো যে কারণে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাকশন, বাচ্চা সব কিছুই আদার দেন গুড আর কি। আচ্ছা, অনেকেই বলেন যে কবুতর পালন থেকে কখনো আয় করা সম্ভব না। আপনি যেহেতু 1000+ কবুতর রয়েছে, আপনি বাচ্চা বিক্রি করছেন, আপনার মতে কি মনে হচ্ছে? আমি তো সেটা পূর্বে বললাম আপনাকে যে কবুতর আয় থেকে সম্ভব না, এই কারণে এখন আপনি দেখতে হবে আপনি কি পালন করছেন। এখানে হিসাবটা হচ্ছে 2টা। এখানে আছে ফেন্সি কবুতর আছে, ফেন্সি এবং লোকাল যেটা আমরা খাবারের। এখন ফেন্সি কবুতর বাজারটা সব কিছু নির্ভর করে বাজারের উপরে, বাজার ব্যবস্থাপনার উপরে। এখন যেহেতু এবং ফেন্সি কবুতর যারা পালে তাদের তো প্রত্যেকটা জিনিসই তাদের কিনে খাওয়াইতে হয়। তো ফেন্সির বাজার যদি ভালো না থাকে তারা লুজার হবে, এটাই স্বাভাবিক। আর আসলে মানে আমি মনে করি প্রত্যেকের এমন কোনো নিজস্ব উৎপাদিত পণ্য করা উচিত যেটা লোকাল বাজার থাকে। আপনি যে প্রোডাক্টই আপনি করেন, আপনি যদি লোকাল বাজার আপনি না পান, হ্যাঁ, তাহলে সেটার একটা বড় ধরনের থ্রেট আপনার বিজনেসে থেকেই যাবে। আচ্ছা, আমরা দেখছি যে আপনি বিভিন্ন পদ্ধতিতে কবুতর পালন করছেন, যেমন খাঁচা রেখেছেন, যেমন খোপ রেখেছেন, ঝুড়ি রেখেছেন, এবং মাটির পাত্র যেটা আমরা বলে থাকি, অনেকে গ্রাম্য ভাষায় অনেকে সরা বলে থাকি। তো বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন, এর কারণটা কি? আসলে আমি দিয়েছি যে চেষ্টা করেছি যে সব কবুতরের হ্যাবিট আসলে একরকম না। তো যে কারণে যে ওদের যার যেটা পছন্দ, যেমন বিশেষ করে দেখবেন যে তাদের ডিম পাড়ার খোড়া আছে, খাঁচা আছে, সব কিছু আছে। আবার দেখবেন যে ম্যাক্সিমাম কবুতর নিচে মাটিতে ডিম আছে। তার মানে এমন না যে তার উপরে জায়গা নেই বিধায় সে মাটিতে ডিম পাচ্ছে। তার মানে কি, তার ভালো লাগাটা ওইখানে, যেখানে ভালো লাগতো সেখানেই থাকছে। তো ওই হিসাবে যার যেখানে ভালো লাগবে সে সেখানে ডিম দিবে। তাহলে আমরা বুঝলাম যে আপনি কবুতরকে স্বাধীনতা দিয়েছেন, যে যেখানে পছন্দ করবে সে সেখানে ডিম পারবে। হ্যাঁ, এটাই।
আচ্ছা, কবুতর পালনের ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, যেহেতু আপনি অনেক পুরাতন একজন খামারি, তারা মূলত কি কবুতর দিয়ে শুরু করবে? এরা আসলে প্রথমে তাদের দেশি কবুতর নিয়ে পালা উচিত। দেশির মধ্যে যেমন দেশি গোলা আছে, বোম্বাই গোলা আছে, যেগুলা ঘিয়া চুনি আছে, রেসার টাইপের যে কবুতরগুলো আছে, ক্রস হ্যাঁ রেসার টাইপের যেগুলো আছে, যেগুলোর দাম কম, হ্যাঁ, তো ডিম বাচ্চা বেশি করবে, তারা লোকাল মার্কেটে হয়তো কম মূল্যের মধ্যে, যেমন দুইটা জিনিস তাদের লক্ষ্য রাখবে। একটা হচ্ছে খাবারের জন্য তারা চিন্তা করবে, বাচ্চাটা খাবার জন্য কেউ কিনবে। আরেকটা চিন্তা করে যেমন বোম্বাই, হয়তো সিরাজি হোক, যেগুলো একটা কম রেটের মধ্যে পালবে, শৌখিনতা, যে তার আল্লাহ দিলে কোনো সমস্যা হলেও যাতে বড় ধরনের সমস্যা না হয়। আবার দেখা গেলো বাচ্চা বিক্রি করলো 500, 700, 1000 টাকা একটা বাচ্চা বিক্রি করলো, তো সব কিছু মিলে আসলে উইন উইন সিচুয়েশন থাকবে। এদেরকে আপনি কিভাবে বলবেন যে কবুতর পালনের কথা? এরা কি খোপে পালন করবেন নাকি ঝুড়িতে? আমি বলবো অবশ্যই তাকে একটা ঘরের মধ্যে, যেমন আমার এটা যেমন দেখছেন, যার জায়গা যেমন আছে, তার ক্যাপাসিটি অনুসারে উন্মুক্ত পালা চাইতে আমার বদ্ধ করে পালাই ভালো। তাকে পরিবেশ দিলে, তাকে খাঁচায় বদ্ধ করে না রেখে তাকে এরকম একটা ঘরের মধ্যে ছেড়ে দিয়ে পালাই প্রোডাকশন ভালো আর কি, মানে আমার এক্সপিরিয়েন্সে এটাই আসে। আচ্ছা, কবুতর পালন নিয়ে আপনার সামনের দিকে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, সামনে চিন্তা আছে। আমার এই ঘরটাতে আসলে বেশি হয়ে গেছে, তো আমি চিন্তা করছি যে একটা বড় ঘর করব, শুধু কবুতরের জন্য একটা বড় শেড করব। ওই শেডটা করে আমি একটু সুন্দর করে সাজাবো আর কি, একটা ধরেন পার্কের মতো করব আর কি, যেটা থাকবে পিজন পার্ক, যেখানে শুধু থাকবে আমার এইগুলোই, কোনো ফেন্সি কবুতর থাকবে না। এই ক্রস যা আছে, আমার যে ব্রিডগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করছি। আপনি ইতিমধ্যে খেয়াল করছেন আমাদের কবুতরের সাইজগুলো, আপনি দেখেন, হ্যাঁ, যে প্রত্যেকটা কবুতর দেখেন, যেহেতু এখানে হুমারের ক্রস আছে, সিরাজির ক্রস আছে, সবগুলার ক্রস আছে, যে কারণে দেখেন ম্যাক্সিমাম কবুতর একটা নতুন জাত, কেউ এসে চিনে না, বলে এটা আসলে কি জাত, এটা কি দেশি না কি, হ্যাঁ। তো ম্যাক্সিমাম কবুতরই দেখেন আমার ক্রস ব্রিডিং করার কারণে একটা নতুন একটা জেনারেশন চলে আসছে। আমরা দেখছি কবুতরের স্বাস্থ্য এবং কবুতরের যে অনুভূতিটা, এদের আসলে বোঝাই কঠিন যে এটা দেশি নাকি ফেন্সি, ক্রস হওয়ার কারণে এটা। জি, এটা ক্রস হওয়ার কারণে, কারণ সব তো উন্মুক্ত, মানে এক একটার সঙ্গে এক একটা ক্রস হয়ে গেছে, ক্রস হয়ে একটা নতুন আসলে ব্রিড এখানে চলে আসছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কবুতর পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন এবং আমাদের সময় দিচ্ছেন, যেহেতু আপনি অনেক কিছুর সাথে জড়িত, তারপরে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালাম। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। বিদায় নেব রিমন ভাইয়ের এই বিশাল দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।